শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকারের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত করছে একটি গোষ্ঠী। 5 আগস্টের বিতাড়িতদের সাথে গোপনে যোগাযোগ করছে কেউ কেউ। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনর্খনন কর্মসূচি শেষে বক্তব্যে এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন 1 মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীদের কঠোর ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অভিযোগ করেন স্বার্থান্বেষী একটি মহল আইনের শাসন বাধাগ্রস্ত করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক করেন তিনি। ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করা যায় কিনা সেই সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহকর্মী আরিফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সাজ্জাদ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে করেছিলেন নতুন অধ্যায়ের সূচনা, প্রায় 4.5 দশক পর সেখানে দাঁড়িয়ে তার উত্তরসূরি। 1979 সালে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল খনন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে সংস্কারের অভাবে কার্যকারিতা হারায় জলাধারটি। শনিবার সেখানেই পূর্ণ খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সেচ সমস্যার সমাধান সহ বহুমাত্রিক সুবিধা পাবেন এই অঞ্চলের লাখো কৃষক। তারেক রহমানকে দেখতে খাল পাড়ে জড়ো হন হাজারো মানুষ। এ সময় শিশু রামিসার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। জামায়াতকে ইঙ্গিত করে পতিত আওয়ামী লীগের সাথে তাদের অতীতের মতো আতাতের অভিযোগ তোলেন তিনি। যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ্যে তারা ছিনিমিনি করবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। মাত্র 3 বছরে সারা বাংলাদেশে প্রায় 3,500 মাইল খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মাধ্যমে সেই সময় সারা বাংলাদেশে এক ধরনের কৃষি বিপ্লব ঘটেছিল। এবার সেই পথ অনুসরণ করছেন তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। করতে চান সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন, যার অগ্রগতি এরই মধ্যে 25%। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে কোথাও কোথাও খাল খননের নামে নষ্ট করা হচ্ছে কৃষি জমি, আবার কোথাও কোথাও খাল খনন করা হচ্ছে শুধুমাত্র পলিমাটি সরিয়ে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে। প্রায় 2 দশক পর এবার ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবির জন্মদিন, যার উদ্বোধন করেন সরকার প্রধান। নজরুল সাহিত্যে অসামান্য অবদানের জন্য দুজনের হাতে তুলে দেন সম্মাননা। বলেন নজরুল শিক্ষায় এগিয়ে নিতে হবে জাতিকে। এখানেও কথা বলেন শিশু রামিসার হত্যাকাণ্ড নিয়ে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। ময়মনসিংহ জেলা বিএনপি সাংগঠনিক সভার মাধ্যমে শেষ হয় প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ময়মনসিংহ। হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 500 ছাড়ালো। গেল 24 ঘন্টায় 13 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 68 দিনে প্রাণহানির সংখ্যা 512-তে দাঁড়িয়েছে। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 2132 জন। রোগীর স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হচ্ছে, এতে করে ভোগান্তি বাড়ছে। এদিকে সচিবালয়ে চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হামে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সরা ঈদুল আজহার ছুটি পাবেন না। এই আহাজারি, এই আর্তনাদ সারা দেশ জুড়ে। হাসপাতাল আর স্বাস্থ্যসেবা কেন্দ্রের সামনে সন্তান নিয়ে ছোটাছুটি, বুকের ধনকে বাঁচানোর মরিয়া চেষ্টা, হৃদয় বিদারক দৃশ্য এখন নিত্যদিনকার। দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের টের পাওয়া যায় গেল মার্চ মাসে। রাজশাহী ও পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে উপসর্গ নিয়ে হাসপাতালে আসতে থাকে রোগীরা। পরীক্ষা নিরীক্ষার পর হাম আক্রান্তের বিষয়টি সামনে আসে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে 18টি জেলার 30টি উপজেলায়।
পরবর্তীতে হামের স্পট হিসেবে চিহ্নিত করা হয় এইসব জেলা উপজেলাকে। প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর এই অঞ্চলগুলো সহ সারা দেশে নেওয়া হয় বিশেষ টিকা কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা দিলে এত শিশুর মৃত্যু হতো না বলে আবারও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতা তৈরি করেছেন তারা। সচিবালয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ভেন্টিলেটর, নেবুলাইজার, স্যালাইন সহ নানান চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত সরকারের ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকার ব্যাপারে। তারা নেয়নি, রিট হয়েছে, এটাও জানেন। তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল, এটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি, এটাই হলো বর্তমান কথা। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো। হামে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সরা ঈদুল আজহার ছুটি পাবে না বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। ইনশাআল্লাহ আমরা অলরেডি সার্কুলার দিয়েছি, ধন্যবাদ আপনাকে এটা বলাতে। এটা আপনারা আজকে বলবেন, আমরা সতর্ক করেছি হামের রুগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না, থাকতে হবে। এদিকে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 13 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 512 জনে। আক্রান্ত হয়েছে 62,507 জন। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 45,011 জন শিশু। 10 দিন আগে জ্বর ছিল, বুঝতে পারিনি। তারপর দেখে মফিজুল হক ইসলামিক দেখালাম, ওইগুলো হাম বের হয়েছে। গত 3 দিন ধরে হামের সমস্যা। 10 নম্বরে ভর্তি ছিলাম, এখন 30 নম্বরে পাঠাইছি। টিকা না নেওয়া, অপুষ্টিহীনতা, দেরি করে হাসপাতালে নিয়ে আসার কারণে মৃত্যুর হার বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। 72 ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার এক মতবিনিময় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা না করলে চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। রামিসার ডিএনএ রিপোর্ট আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না বলেও মন্ত্রী মনে করেন। আশা করেন ঈদের আগে চার্জশিট দিতে পারলে ঈদের পরপরই বিচার কাজ শুরু করা যাবে, এতে জনগণের প্রত্যাশাও পূরণ হবে। রামিসা হত্যার দ্রুত বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মন্ত্রী। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমরা আপনাদের বলছি, রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। অনেকেই ভোগান্তি এড়াতে আগেভাগে বাড়ির পথ ধরছেন। রাজধানীর সদরঘাট এলাকার খোঁজ খবর রাখছেন সহকর্মী শাকিল হাসান, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, সদরঘাটে সাধারণত যেই দক্ষিণবঙ্গগামী যেই লঞ্চগুলো আছে সেগুলো তো আসলে সন্ধ্যার পরেই ছেড়ে যায়, যদিও আমরা সবসময় ভিড় দেখি ঈদের 1 দিন বা 2 দিন আগে থেকে। আজ যেহেতু ঈদযাত্রার প্রথম দিন, আপনি ভিড় কেমন দেখছেন? প্রতি বছরে আমরা দেখি যে বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সদরঘাটটি ব্যবহার করেন লঞ্চে নিরাপদ এবং আরামদায়ক পরিবেশে বাড়ি ফেরার জন্য। এবং এবারও কিন্তু শুরু হয়েছে ঈদযাত্রা এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এবং আজকে পরিদর্শনে এসেছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তার কাছে আমাদের প্রশ্ন ছিল এবারের ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের পদক্ষেপগুলো কি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে নৌকায় করে লঞ্চে ওঠার যে প্রবণতা থাকে প্রতি বছর, সেটি বন্ধ এবার তারা কড়াকড়ি আরোপ করেছেন যে নৌকায় করে কেউ মাছ নদীতে বা এই পল্টন ব্যতীত কোনো যাত্রী উঠতে পারবেন না। আর পাশাপাশি লঞ্চগুলোতে ওঠার জন্য
যে আগে ব্যবস্থা ছিল যে শুধুমাত্র একটি পাতলা কাঠের পাটাতন ব্যবহার করা হতো, সেখানে কোনো হ্যান্ডেল থাকতো না, সেটি এবার বদলানো হয়েছে এবং বেশ প্রশস্ত বেশ কাঠের পাটাতন ব্যবহার করা হচ্ছে লঞ্চগুলোতে ওঠার জন্য। আর পাশাপাশি এই নদী পারাপারের জন্য যে ব্যবস্থাটি থাকে, যে নৌকায় করে নদী পারাপার হয়, সেটি এবার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সদরঘাট টার্মিনালের এই মাঝখান দিয়ে যে নদী পারাপারের বিষয়টি, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি লঞ্চের ফিটনেস টেস্ট করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ শাকিল। বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ভবিষ্যতে যে কোনো ধরনের চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র মরক্কো সফর নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন। সামরিক চুক্তির বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সফরে যুক্তরাষ্ট্রের সাথে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বড় অঙ্কের অর্থও বরাদ্দ দিয়েছে। এছাড়া পল কাপুরের সাথে বৈঠকে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ, ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে গুরুত্ব পেয়েছে। অন্যদিকে মরক্কোর সঙ্গে বাংলাদেশের B2B যোগাযোগ স্থাপিত হয়েছে বলে জানানো হয়। দুই দেশের বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে সার, পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। রাজধানীর কুরবানির হাটগুলোতে গরু ছাগল নিয়ে আসছেন ব্যাপারীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশাল আকৃতির গরু নজর কাটছে ক্রেতাদের। ভালো দামের আশায় রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে ভিড় করছেন ব্যাপারী এবং বিক্রেতারা। আর ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে নানা আকার রঙের গরু। সেই সাথে ক্রেতারা ঘুরে ঘুরে ছাগল মহিষও দেখছেন। এদের নামও ক্রেতাদের আকর্ষণ বাড়িয়েছে। হাট কাঁপাচ্ছে সুলতান রাজা বাদশা লালবাহার নামের গরুগুলো। আর এখন বেচা বিক্রি কম হলেও ক্রেতারা হাট ঘুরে দাম যাচাই করছেন এবং ঈদের 2-3 দিন আগেই হাটগুলো জমে উঠবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতা এবং ব্যাপারীরা। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডে যে দুর্নীতি অনিয়ম হয়েছে তা তদন্তে 7 সদস্যের কমিটি করেছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখবে এই কমিটি, যে প্রতিবেদন দেওয়া হবে 60 কর্মদিবসের মধ্যে। প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন, যা বিধি বহির্ভূত। তদন্ত করা হবে সে বিষয়েও। আর পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করে প্রায় 6000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। আর এ কারণে গত 2 বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ। প্রতিমন্ত্রী জানান, শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিষয়গুলো ধীরে ধীরে সামনে আনা হবে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমন পারভেজ। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিল ধানজিয়া খাল থেকে ভইশগাড়া পর্যন্ত পুনর্খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সাইমন পারভেজ আরও জানান, মানুষের দুর্ভোগ কমাতে সেচ ব্যবস্থাকে উন্নত করতে সরকার কাজ করছে। বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করতে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌর বিদ্যুৎ প্যানেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ডক্টর সাইমন পারভেজ। আগে সরকারের, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যত ধরনের দুর্নীতি, সবগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে নিয়ে আসবো এবং যারা এই অনিয়ম এবং দুর্নীতি করেছেন তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করবো। সেটা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও এবং তার আগে সরকারের সময় এটা আমরা করবো। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাপো পৌরসভায় প্রায় 14 কোটি টাকা ব্যয়ে 4টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বিকেলে 4টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বলেন, গত 17 বছরে উন্নয়নের নামে জনগণের ট্যাক্সের টাকা সরকারি বরাদ্দ লুটপাট করা হয়েছে। রাজধানীর সন্ধিঘাটে অবস্থিত প্রথম শ্রেণীর তারাপো পৌরসভা শিল্প সমৃদ্ধ, জনবহুল হলেও দীর্ঘ সময় ধরে রাস্তাঘাট, ড্রেনের জলাবদ্ধতা সহ নানা সমস্যায় ভুগছে। দৃশ্যমান উন্নয়নের পরিবর্তে জনগণের অর্থ অপচয়, লুটপাট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।